ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা, কারণ উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ব্যাংক আমানতের সুদ। বর্তমানে আমানতে গড় সুদ হার 10%, যেখানে মূল্যস্ফীতি 11%-এর বেশি। এতে বিপাকে পড়েছেন সঞ্চয়ের মুনাফার উপর নির্ভরশীল মানুষ। বিশ্লেষকরা বলছেন, আমানতের সুদের চেয়ে মূল্যস্ফীতি বাড়তি থাকলে সঞ্চয়ের প্রবণতা কমবে। এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। চাকরির জমানো টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রেখেছিলেন জিয়াউল হক। সঞ্চয়ের টাকার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তিনি। তবে মূল্যস্ফীতির চাপে খরচ বাড়লেও তার আমানতের প্রকৃত মূল্য দিন দিন কমে যাচ্ছে। মূল্যস্ফীতির কারণে এটা তো আমাদের বললাম যে প্রোটিনটা কমে গেছে। আমাদের আগে যেমন মাছ ভালো খাইতে পারতাম, এখন সেটা কমাইতে হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ায় নভেম্বর মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় 11.38%। যদিও খাদ্যে এই মূল্যস্ফীতি ছাড়িয়েছে 13.8%। অন্যদিকে জমানো টাকার বিপরীতে গড়ে 9% কম সুদ দিচ্ছে ব্যাংকগুলো। তাই ব্যাংকের সঞ্চয় তো দূরের কথা, উল্টো জমানো টাকা ভেঙে সংসার চালাচ্ছেন কেউ কেউ। আমরা যে আমানতটা আছে, এই আমানত এখন আমরা ভাঙার পথে। এই আমানত ভাঙিয়া আমরা এখন নিজের জীবন নির্ভর করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। কিছু সঞ্চয় ভেঙে আমাকে হয়তো চলতে হতে পারে। তো যাই হোক, আমি আসলে খুব স্বস্তিতে নেই। সেই পেনশনের টাকা দিয়ে তো আমার সংসার চলে না। আমার তো কোনো যদি সোর্স থাকে বা আমার কোনো ডিপোজিট থাকে কোথাও, সেটাতে তো আমার চলতে হবে, তো আমাকে তো বাঁচতে হবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির তুলনায় ব্যাংক আমানতের মুনাফা কম হলে টাকা রাখার প্রবণতা কমবে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি কমানোর জোর বাংলাদেশ ব্যাংকের। আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে, এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের 2025 সালের মধ্যে আমরা হয়তো 10 এবং 2026 সালে গিয়ে আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছবো। কাগজে কলমে কিন্তু সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু সেই পাওয়ার মধ্যে তো কিছু নাই, কারণ সেই পাওয়ার দেশে ইনফ্লেশনের মধ্যে তো সেটা চলে গেছে। তো সুতরাং সবসময় ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট মাস্ট বি হায়ার দেন ইনফ্লেশন রেট, ওইটাকে আমরা বলি রিয়েল রেট অফ ইন্টারেস্ট। এমনিতেই দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট তীব্র। আমানতের প্রবৃদ্ধি কমে গেলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চটকদার নানা নামে একের পর এক প্রকল্প আর কর্মসূচি নেওয়া হলেও সুফল মেলেনি আইসিটি খাতে, বরং অর্থনীতির শ্বেতপত্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার তথ্য প্রযুক্তির প্রকল্প। শুরুতে ডিজিটাল, পরে স্মার্ট বাংলাদেশের নামে একের পর এক প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। আইসিটি বিভাগের তথ্য মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 55টি প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় প্রায় 28,000 কোটি টাকা, আর 34টি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয় 173 কোটি টাকা। ব্যয়বহুল প্রকল্প আর কর্মসূচি হাতে নেওয়া হলেও মেলেনি সুফল। তার প্রমাণ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 170টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129তম। অর্থনীতির শ্বেতপত্র কমিটি আইসিটিকে দুর্নীতির অন্যতম খাত হিসেবে চিহ্নিত করেছে। তারা আইসিটি খাতের একটি প্রকল্পকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে, যেটিতে 521 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও খরচ করা হয় 774 কোটি টাকা। প্রযুক্তি বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই বড় বড় প্রকল্প পাশ করা হয়েছে, সুযোগ করে দেয়া হয়েছে বড় দুর্নীতির। কেনাকাটার ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। আরেকটা যেটা দুর্নীতি বলবো, যে আমরা অনেক প্রজেক্ট করা হয়েছে বা অনেক সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেগুলোতে আসলে প্রয়োজনীয়তা বিবেচনা না করে প্রজেক্ট করার জন্যই একটা প্রজেক্ট করা হয়েছে। হাইটেকগুলোর কথা বলে সেখানে যাতায়াতটাকে সসাধ্য হয়েছে, সেখানে কর্মসংস্থান সুযোগ তৈরি করলে মানুষগুলো চাকরি করতে যেতে আগ্রহী হচ্ছে। আমরা তো রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা, এর পাশাপাশি আবার পরিবারতন্ত্র যুক্ত হয়ে বিষয়টা একেবারে ব্যাপকভাবে কুক্ষিগত করা হয়েছিল। পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পগুলোকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কিছু প্রকল্প থাকবে যেগুলো হয়তো চালিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু কিছু কিছু থাকবে সেটা যে উদ্দেশ্য হয়েছে সেটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হয় বা প্রয়োজন না হয়, তাহলে সেটাকে অন্য পারপাসে ব্যবহার করা যেতে পারে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের অবকাঠামো উন্নয়ন জনিত বিষয়গুলো আছে। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ থাকতে পারে।
আইসিটি খাতে দুর্নীতি ও অপচয় রোধে সৎ ও দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারের বদলে নিপীড়ন আর আশ্রয়ের বদলে নির্যাতন করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার রাজধানীতে নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংস্কার চলছে বলেও জানান প্রধান বিচারপতি। এসডিজি বাস্তবায়নে করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে উঠে আসে সুশাসন ও নাগরিক অধিকারের নানা বিষয়। অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলে শাসন ব্যবস্থার যেন পরিবর্তন না হয়, এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় এসডিজি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার মুখ্য সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু গত 16 বছরে তা অস্বীকার করা হয়েছে। মেধা এবং তাদের যে বিদ্যা, তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এই রকম একটি মেধা এবং বিদ্যার অস্বীকৃতির জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যেখানে কারো জীবন জীবিকা বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি আসবে, সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া এবং প্রতিকারের ব্যবস্থা করা। এসডিজির মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা, এবং সেই স্পিরিট নিয়ে আমরা এগোতে চাই। অন্যায় যেখানে হচ্ছে সেটা নিয়ে আমাদের সকলের সোচ্চার হতে হবে। সম্মেলনে দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের অপতৎপরতা সমালোচনা করেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন জনমুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার। দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কার বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান বিচারপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাবকে বৈষম্যমূলক উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ভুক্তভোগী মালিকরা বলেন, ডিটেইলড এরিয়া প্ল্যান প্রণয়নের মাধ্যমে বৈষম্যমূলকভাবে সব সমস্যাকে পাশ কাটিয়ে শুধু সুউচ্চ ভবন নির্মাণকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। ফলে যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ হতো, সেই জায়গায় মাত্র 5 তলা ভবনের অনুমোদন দেওয়া হয়। ডেভেলপার কোম্পানিগুলো বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এতে বাড়ছে বাড়ি ভাড়া। তাই ড্যাপের যৌক্তিক সংস্কার চান তারা। পাশাপাশি জলাশয়, নদী ভরাট না করা ও রাজুকের হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। জনগণকে সাথে নিয়ে শ্রমিক, কৃষক, সবার এটা কবে, কার সাথে, কোন ব্যক্তির সাথে কথা বলবো, কতদিনের মধ্যে। দেশে নতুন দুটি পণ্য বাজারজাতকরণ শুরু করেছে এসিআই। সম্প্রতি কক্সবাজারে এসিআই পিওর মধু ও স্প্রিংকেল সল্ট অ্যান্ড পিপার মিক্সের মোড়ক উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার কামরুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বলেন, এই পণ্যগুলো গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করেই বাজারজাত করা হচ্ছে। এটি ভোক্তাদের চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্যাভ্যাসেও ইতিবাচক পরিবর্তন আনবে। পণ্য দুটি সর্বাধুনিক প্রক্রিয়ায় মোড়কজাত করায় দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে বলেও জানান তিনি। সাতক্ষীরায় এবার কাঁকড়ার উৎপাদন ভালো আর দামও ভালো পাচ্ছেন চাষিরা। মড়ক, প্লাবন সহ নানা কারণে চিংড়ি চাষের বিকল্প হিসেবে কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, কাঁকড়া চাষে একদিকে যেমন রপ্তানি আয় বাড়ছে, তেমনি বাড়ছে কর্মসংস্থানও। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ। প্রতি বছরে নতুন নতুন জমি আসছে কাঁকড়া চাষের আওতায়। অল্প জমিতে কম বিনিয়োগে খামার গড়ে তোলা সম্ভব, তাই কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। তাছাড়া বাগদা চিংড়ি চাষে ক্ষতিগ্রস্তরা এখন বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন এটিকে। এবছর কাঁকড়ার উৎপাদন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছেন চাষিরা। বিগত 5 বছর বা 6 বছর করছি, ভালো সফলতা লাভ করছি এবং আমি একটাই করে খাই, এটাই আমার কর্ম। কাঁকড়াটা মূলত বিভিন্ন গ্রেডে বিক্রি হয়। এ গ্রেড, বি গ্রেড বা সি গ্রেডে 4টা 5টা ধাপেই বিক্রি করা হয়।
এই গ্রেডে মনে করেন 850, 900, 700, 600, 450 পর্যন্ত বিক্রি করা হয়। 16,000 বক্সে মনে করেন আমাদের এখানে যদি রানিং 12 বছর ব্যবসা করতে পারি মানে 9 মাসই, তাহলে প্রোডাকশন যদি ভালো হয় তা 10-12 লাখ টাকা লাভ থাকবে মিনিমাম। কাঁকড়া চাষের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। কাঁকড়া খুবই একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট আইটেম আমাদের, এবং এটাকে যদি আমরা নার্সিং করতে পারি এর থেকে আমাদের ফরেন যেটাকে আর্নিং সেটা আসবে, এবং আশা করি মৎস্য দপ্তর চাষিদের সাথে থাকবে এবং সাতক্ষীরা জেলায় এই কাঁকড়া চাষ উন্নয়নে এবং কাঁকড়া চাষের উৎপাদনে ভূমিকা রাখবে। সাতক্ষীরায় এখন 321 হেক্টর জমিতে কাঁকড়া চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 2000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 14.99 পয়েন্ট, লেনদেন হয়েছে 293 কোটি টাকা। এ সময় দর কমেছে 62 ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 42.59 পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকা স্টকের সূচক। প্রথম 40 মিনিটেই প্রধান সূচক কমে 50 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার বাড়তে থাকে প্রধান সূচক। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 14.99 পয়েন্ট, অবস্থান করছে 5181 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 293 কোটি 38 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 42 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 62 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 87টির, কমেছে 248টির এবং অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় স্কয়ার ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে এনআরবি ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় সোনারগাঁও টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে আছে HR টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 42.59 পয়েন্ট, লেনদেন হয় 4 কোটি 65 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 120 টাকা, দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 160 টাকা 58 পয়সা, বেড়েছে ইউরোর দরও। আর এই ছিল এখনকার মতো অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।